গুড মর্নিং। ক্লাস শুরু হচ্ছে। আমি মোটামুটি তোমাদের সবাইকে অ্যাড করে দিয়েছি, আশা করি সমস্যা হবে না। সিয়ার, তোমার সাথে আমার এই মনে হয় ফার্স্ট ইন্টারাকশন। সিয়ার, তুমি তুমি কি আছো? সিয়ার, কৌশিক, কৌশিক, সিয়ার কি নেই? মাইকের সমস্যা থাকতে পারে। আচ্ছা, এমনি জয়েন করা আছে। বুঝি না, জোরে বলো। জয়েন করা আছে, মেবি মাইকের সমস্যা থাকতে পারে, ওর মিউট দেখাচ্ছে। ওর রোল কত? 46। 46। ও তো ডিসকানেক্ট হয়ে গেল। কৌশিক, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পেতেছি। হ্যাঁ, তাহলে যেটা গুড মর্নিং সবাইকে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাদের রেগুলার ছাড়া আর কোনো কি আছো, মানে তোমাদের আমি যাদেরকে অ্যাড করেছি 47 কে আমি টোটাল স্টুডেন্ট অ্যাড করেছি, এর বাইরে কি আর কেউ আছে কিনা? তোমরা যদি থাকে তোমরা কথা বলে তোমরা বলো জয়েন করার জন্য, ঠিক আছে? আমি যে তোমাকে কোড দিয়েছিলাম সেই কোড দিয়েও জয়েন করতে পারো, আমি তোমাকে একটা হেল্প ফাইল সহ দিয়েছি। কোড বা লিংক যে কোনো কিছু ব্যবহার করে জয়েন করতে পারবে। আর আমি যাদেরকে জানি তাদেরকে আমি অ্যাড করে দিয়েছি। যদি এমন হতে পারে তোমাদের যাদেরকে অ্যাড করেছি তাদের কেউ কোর্সে পড়ছো না বা রেজাল্টে কোনো ইস্যু আছে, হয়তো লেভেল টার্মে কোনো সমস্যা যদি থাকে, তাহলে তোমরা লিভ নিয়ে নিতে পারো আর কি। আমি এমনি নর্মালি তোমাদের যাদের থাকার কথা আমি তাদের সবাইকে অ্যাড করে রেখেছি। এরকম কেউ কেউ থাকতে পারো যারা হয়তো এই লেভেল টার্মে নাই, 3-1 এখন নাই। তো তোমরা 3-1 উঠেছো। আহ যাই হোক, এখন আমরা শুরু করব। তোমরা যথেষ্ট ম্যাচিউরড। আমি যেটা এক্সপেক্ট করব অনলাইন ক্লাস, আমার প্রথম কথা হচ্ছে এটা অনলাইন ক্লাসে যখন পরীক্ষা হবে, পরীক্ষা যখন হবে একটা জিনিস সবচেয়ে খেয়াল রাখতে হবে। আমি তোমাদের কিছু তোমাদের কথা কিছু শুনেছি আর কি। যাই হোক, কিছু অবজারভেশন আছে। তো যেটা হচ্ছে আমি তোমাদের ক্লাস টেস্টের জন্য তোমাদেরকে আমি খুব অল্প সময় দেবো। তো যারা পারো করো, তোমরা গ্রুপ চ্যাটে করে কি করো না করো, আই ডোন্ট বদার। আমি খুব অল্প সময় দেবো, সেটা আমার সব ক্লাস টেস্টই সেই একই এই থাকবে। খুব অল্প সময় দেবো, তোমাদেরকে তার মধ্যেই করে দিতে হবে। এবং যদি কোনো দেখা দেখি কোনো বিন্দুমাত্র সুযোগ থাকে, সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু এটা পরীক্ষার চিটিং অফেন্স হিসেবে আমি কাউন্ট করবো। এটা মাথায় রেখো সবাই, প্রথমেই আমি সেটা বলে দিচ্ছি। তো কারণ এই টাইপের ইনসিডেন্ট নিয়ে আমরা কোনো আমি থাকতে চাই না আমার ক্লাসে এই টাইপ কোনো ইনসিডেন্ট করে। তো আমাদের কোর্সের আমি প্রথমে আজকে হচ্ছে আমাদের ওভারভিউ হবে। যেটা হচ্ছে আমি যখন পরীক্ষা হবে তখন তোমাদের ক্যামেরা এবং মাইক অন থাকতে হবে। সবাইকে এটা ক্যামেরা এবং মাইক অন থাকতে হবে, অন রেখে পরীক্ষা দিতে হবে। এছাড়া কোনো আমি এক্সাম নেব না, কোনো ক্লাস টেস্ট কোনো কিছু আমি নেব না। আর আমরা তো নিয়ম কারণ আমরা জানি, আমি জাস্ট একটু তোমাদের সাথে একটু শেয়ার করছি। আজকে কালকে আমাদের প্রথম সপ্তাহে একটু ওভারভিউ হবে, প্লাস তোমাদের সাথে একটু আমার পরিচিতি, সেগুলো নিয়ে মেইনলি আমরা সময় পাস করব। প্রথমে যদি যাই, আরেকটা কথা হচ্ছে সবাই তোমরা জয়েন করবে সবসময় হচ্ছে ক্যালেন্ডার দেখে, অন্য কোনো কিছু দেখে না। ক্যালেন্ডারে তোমরা যাবে, তোমরা তো সবাই তো টিমস অলরেডি আশা করি ইউজ টু হয়ে গেছো, তাই না? তো সবাই ক্যালেন্ডারে তোমরা যাবে, ক্যালেন্ডারে দেখবে যেই টাইম থাকবে, আমার ক্লাস অন্য ক্লাসের কথা আমি জানি না, ক্যালেন্ডারে যে টাইম থাকবে সেই টাইম অনুসারে জয়েন করবে। স্যার, একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার, আপনি কি আমাকে কোনো কোড দিছিলেন? হ্যাঁ, তোমাকে আমি কালকে ইমেল করেছিলাম, কালকে রাতে। তোমার যে জিমেল অ্যাড্রেস দিয়েছো সেখানে আমি মেল করেছিলাম। মেবি। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি চেক করে স্যার বলতেছি। আমি চেক করে পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, না পাইলে স্যার আপনাকে বলবো না। না পাওয়ার কোনো কারণ নেই। তোমার
কৌশিক রয় ch@gmail.com না? জি স্যার। হ্যাঁ, তাহলে পাঠিয়েছি আমি কালকে 10টা 20-এ পাঠিয়েছি। আর আমার সাথে কোনো অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ছাড়া, মানে তোমাদের ইউনিভার্সিটি ইমেল অ্যাড্রেস ছাড়া অন্য কোনো ইমেল অ্যাড্রেস থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবে না। আর আমার মোবাইল একমাত্র মোবাইল নাম্বার হয়তো যদি কারো কাছে থাকে, সিআর ছাড়া কেউ আমার সাথে কখনো যোগাযোগ করবে না। যদি কারো কোনো ইস্যু থাকে আমার সাথে ইমেল করতে হবে, আমার সাথে ইমেলে কন্ট্যাক্ট করবে, কিন্তু এছাড়া আমার সাথে কখনো ফোন করে আমার সাথে কথা বলবে না। যদি কোনো ইস্যু থাকে সিআর আর্জেন্ট কোনো ইস্যু সিআর এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে। আর যদি সিআর কে যদি না পাও বা তুমি যদি ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে চাও, আর প্রেফার ইমেল, ঠিক আছে? আমার সাথে সবসময় ইমেল করবে, এসএমএস দেবে না বা আমার মোবাইল মোবাইল ইউজ করবে না। আর স্যার হ্যাঁ, আমিও যদি মেল করি তাহলে কি ওই আমার ইনস্টিটিউশনটা থেকেই করব? অবশ্যই কোনো পার্সোনাল কোনো মেল থেকে আমি মেল অ্যাকসেপ্ট করবো না, আমি রিপ্লাইও দেবো না। তোমাদের সবাইকে অফিসিয়াল ইমেল দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করতে হবে। তো আমি শুরু করি, জাস্ট একটু হচ্ছে প্রথমে হচ্ছে আমি হচ্ছে রাশেদ মামুন আল রাশেদ। তো আমি হচ্ছে তোমাদের এই কোর্সটা আমি পড়াবো, মেনলি এই কোর্সটা আমি বহু বছর ধরে আমি পড়াচ্ছি, 8-10 বছর ধরে আমি পড়াই এটা। তো আর ফেজ ডায়াগ্রাম আগে পড়াতাম, তো বিল্লা ফেরত আসার পরে এখন বিল্লা এটা পড়াচ্ছে। তো আমার নাম তো বললামই, তো তোমাদের সাথে আমার পরিচয় হয়নি, তোমাদের সাথে আমি একটু পরিচিত হব। তার আগে আমি একটু আমাদের কোর্স নিয়ে একটু বলি। তোমরা তো শেয়ার যেটা করছি সেটা দেখতে পাচ্ছ, তাই না? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কোর্স যেটা হচ্ছে, আমাদের ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ম্যাটেরিয়ালস মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি হচ্ছে বিএসসি ইন এমএমই। কোর্সের নাম্বার হচ্ছে এমএমই 321। কোর্সের টাইটেল হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট, ডেফরমেশন এন্ড ফ্র্যাকচার। এখানে আমরা ক্রিস্টাল ডিফেক্টস সম্পর্কে জানবো, কি কি ধরনের ডিফেক্টস হয় সেগুলো আমরা অলরেডি 1-1 আমরা একটু পড়ে এসেছি, তাই না? তারপর ডেফরমেশন সম্পর্কে আমরা একটু একটু জানি, এবং ফ্র্যাকচার সম্পর্কে আমরা সেশনাল করেছি আমরা, যেখানে ব্রিটল ফ্র্যাকচার হয়, ডাক্টাল ফ্র্যাকচার হয়, সেগুলো সম্পর্কে আমরা একটু পড়বো, ফ্যাটিক সম্পর্কে আমরা একটু পড়বো। 3 ক্রেডিট, তার মানে সপ্তাহে 3টা ক্লাস হবে। ক্লাসগুলো হচ্ছে আমাদের কত মিনিট করে, আমাদের 50 মিনিটস করে ক্লাস হবে 3টা। তো সবসময় হয়তো যদি ক্লাস কখনো যদি আমার কম বেশি হয়ও, আমরা সেগুলো অ্যাডজাস্ট করবো। যেরকম আপাতত শনিবারের ক্লাসটা আমি 10টার বদলে এটা আমি সকালে 8টায় হয়তো নিয়ে যেতে পারি, আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? শনিবারে হয়তো 8টার সময় নিয়ে যাবো ক্লাসটা, আমি তোমাদেরকে সেটা কনফার্ম করবো পরে। আমি সিআরকে জানিয়ে দেবো, এবং তোমাদের যদি চেঞ্জ করি তাহলে ক্যালেন্ডার আপডেট হয়ে যাবে, ক্যালেন্ডার অনুযায়ী সবসময় চলবা। মানে টিমস এর যে ক্যালেন্ডার সেটাতে তোমরা চলবা। আর টিমস এর ক্যালেন্ডারটা অটোমেটিক্যালি তোমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে যে ক্যালেন্ডার পাবো সেখানে ইন্টিগ্রেট করা থাকার কথা, অটোমেটিক্যালি সেখানে সিঙ্ক হয়ে যাবে। তো সেখান থেকেও তোমরা জেনে যেতে পারবে যদি তোমরা ওইটা ব্যবহার করো। তোমরা যদি কোনো অ্যান্ড্রয়েড বা আইওএস যেটা ব্যবহার করো, সেখানেও তোমরা যদি জাস্ট ক্যালেন্ডারটা তুমি যদি একটা উইজেট হিসেবে রেখে দাও, তোমরা কন্টিনিউসলি দেখতে পাবে যে কখন কোন ক্লাস রুটিন হিসেবে কাজ করবে সেটা। কোর্স কন্টেন্ট, আর যেটা হচ্ছে আমি রেকর্ড থাকবে, রেকর্ড আমি এটা হচ্ছে স্ট্রিমে আপলোড করে দেবো, এটা সাধারণত ওখানে থাকবে। যদি 1-2 দিনের মধ্যে আপলোড যদি না করি, আমাকে সিআর হচ্ছে আমাকে কাইন্ডলি একটা রিমাইন্ডার দিও। জাস্ট হচ্ছে টিমসের যে চ্যাট বক্স যেটা আছে, মেসেজ যেটা টিমসের, সেখানে আমাকে একটা মেসেজ ড্রপ করে রেখো, যে একটা মেসেজ থ্রো করে রেখো যে এটা এখন আপলোড করা হয়নি। ওকে, ইয়েস, থ্যাংক ইউ। মেনলি হচ্ছে আমাদের ডিফেক্টস ইন ক্রিস্টালস, টাইপস এন্ড মুভমেন্টস এন্ড প্রপার্টিজ অফ ডিসলোকেশন মাল্টিপ্লিকেশন, বিভিন্ন রকম স্ট্রেংথেনিং মেকানিজমস। আমরা স্ট্রেংথেনিং মেকানিজমস এর নাম শুনেছি না? জি স্যার, নাম শুনছি। শুনেছি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আমার ক্লাসে কিন্তু উত্তর দিতে হবে, আর খালি সিআর কথা বললে হবে না। আমি পরে হয়তো দেখা গেলো সিআর কে একদম পার্মানেন্টলি মিউট করে দেবো, অন্যদের মুখ থেকে শুনতে হবে। কথা না বললে ক্লাসে থাকার কোনো মানে নেই, কথা বলতে হবে, পার্টিসিপেট করতে হবে। তুমি মোবাইল নিয়ে বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করবে, সেটা কিন্তু আমার ক্লাসে অ্যালাউড না। আমি হঠাৎ করে তোমাকে ওয়েবক্যাম অন করতে বলতে পারি, এটা আমার রাইট, ঠিক আছে? ক্লাসের সময় সেটা খেয়াল রাখতে হবে, তুমি ফর্মালি ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। আমি প্রেফার করবো তুমি চেয়ার টেবিলে বসে থাকবে। যদি চেয়ার টেবিল কোনো কারণে এই মুহূর্তে তোমার সাথে আশেপাশে চেয়ার টেবিল না থাকে, তুমি বিছানা হলেও বসে থাকতে হবে, ডাইনিং টেবিল হলেও বসে থাকতে হবে, কোথাও বসে ক্লাস করতে হবে। হাত পা এলায় বসে ক্লাস করা যাবে না। বেসিক ফিচার্স অফ ক্যাটাস্ট্রফিক ফ্র্যাকচার, বিভিন্ন রকম ফ্র্যাকচারের ক্রাইটেরিয়া, মোডস অফ ফ্র্যাকচার, ডাক্টাইল টু ব্রিটল ট্রানজিশন। আমরা ওই যে ইমপ্যাক্ট টেস্ট করেছো না তোমরা, মনে পড়ে 2-1 এ ডাক্টাইল টু ব্রিটল ট্রানজিশন টেম্পারেচার করেছো না? ওই যে অনেকগুলো বিভিন্ন রকমের টেম্পারেচার ইমপ্যাক্ট টেস্ট করে, রুম টেম্পারেচারে, তারপর আস্তে আস্তে আমরা মাইনাস সাব-জিরো টেম্পারেচারে যে আমরা করেছি না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সেইভাবে করে সেই জিনিসগুলো আমরা এখানে দেখবো। সেগুলো ইফেক্ট কি আছে সেগুলো একটু আমরা পড়বো। ইনফ্লুয়েন্স অফ মাইক্রোস্ট্রাকচার অন ফ্র্যাকচার, তারপর হচ্ছে ফ্র্যাকচার মেকানিজম প্রবলেমস, এনভায়রনমেন্টাল ইফেক্টস অফ ফ্র্যাকচার,
mechanism of crack initiation and propagation, quantitative analysis of fatigue fracture, fatigue resistant materials, creep deformation. Creep এরও তো আমরা নাম শুনেছি না creep? জি স্যার শুনছি। জি স্যার। হ্যাঁ, বাংলায় আমরা অনেক সময় এটা বলে যে কি মেটালের কান্না। তো creep deformation, grain boundary rotation and sliding, void formation and rupture mechanism, মানে কিভাবে করে ফ্র্যাকচার হচ্ছে। তারপর হচ্ছে creep resistant materials। তো আমাদের কোর্সের অবজেক্টিভ কি? আমরা যে কোনো কিছু পড়ার সময় আমাদের একটা টার্গেট থাকবে যে আমরা এটা পড়ে এটা জানবো, শিখবো, তাই না? এই কোর্সে আমাদের অবজেক্টিভ কি? কোর্সের অবজেক্টিভ হচ্ছে, সরি আচ্ছা দাঁড়া অবজেক্টিভটা আমি এটা আরেক জায়গা থেকে আসবো। আচ্ছা, কোর্স অবজেক্টিভটা যদি হয়, কোর্স অবজেক্টিভটা হচ্ছে আমাদের কিভাবে ডিসলোকেশন এবং পয়েন্ট ডিফেক্টস হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। হ্যাঁ, আমাদের ইম্পর্টেন্ট রোল তারা কি প্লে করে, ম্যাটেরিয়ালের প্রসেসিং, ম্যাটেরিয়ালের প্রপার্টিজ, ম্যাটেরিয়ালের স্ট্রেংথ, সেখানে তারা কি রোল প্লে করে সেটা আমরা দেখব, সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো। তারপর হচ্ছে ফ্র্যাকচার, ক্রিপ এবং ফ্যাটিকের থিওরি এবং তার মেকানিক্সগুলো আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। তারপরে হচ্ছে আমরা বিভিন্ন রকমের মাইক্রোস্ট্রাকচার, স্ট্রেস কন্ডিশন, এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে আমাদের ফ্যাটিক, ক্রিপ এবং ফ্র্যাকচারে তারা কি কন্ট্রিবিউট করে। মাইক্রোস্ট্রাকচার কি থাকলে কি হয়, মাইক্রোস্ট্রাকচার যদি পার্টিকেল বেশি থাকে তাহলে কি হবে, প্রেসিপিটেট বেশি থাকলে কি হবে, প্রেসিপিটেট কম থাকলে কি হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে আমরা দেখব। তারপর হচ্ছে আলটিমেটলি আমাদের টার্গেট হচ্ছে কি অ্যাপ্লাইড নলেজ অফ ম্যাথমেটিক্স, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এগুলো অ্যাপ্লাই করে কিভাবে করে আমরা কিছু প্রবলেম সলভ করা যায়। আমরা এই কোর্সে কিছু প্রবলেম সলভ করব, সেগুলো হচ্ছে আমরা দেখবো হচ্ছে কিভাবে করে আমরা আমাদের যে এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি 2 লেভেলে এবং আগে যা শিখেছি সেগুলো ব্যবহার করে কিভাবে আমরা এইটা নলেজটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। কার সাথে অ্যাপ্লাই করব? এই যে উপরে যে 3টা পয়েন্ট আমরা যেগুলো শিখেছি সেগুলোর সাথে আমরা আমাদের যে নলেজটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা আমাদের কিছু একটা প্রেজেন্টেশন থাকবে, একটা অ্যাসাইনমেন্ট থাকবে, তারপর ক্লাস টেস্ট থাকবে, সেগুলো করব। টার্ম ফাইনাল পরীক্ষা আমরা করব। আর আমার টার্ম ফাইনালের কোশ্চেন যদি তোমরা একটু দেখো, 2-1 বছরের যদি দেখো লাস্ট, আমি কিন্তু কোশ্চেনের প্যাটার্ন একটু ডিফারেন্ট। রেগুলার কোশ্চেন হবে না যে describe different types of dislocations and how they affect their properties, এটা কখনোই আমার কোশ্চেনে আসবে না। আমার কোশ্চেনে আসবে তুমি একটা ফ্যাক্টরিতে আসো, সেখানে তোমার টারবাইন ব্লেডে ফেল করছে, ফেল করার জন্য দেখা গেল যে মাইক্রোস্ট্রাকচার পাওয়া গেলো, এরকম 3টা মাইক্রোস্ট্রাকচার দিয়ে দিলাম, এখন এখানে ডিসলোকেশনের কোনো ভূমিকা আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে টার্ম ফাইনালের কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে আমার এরকম। তো সেভাবে করেই তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, মুখস্থ করতে হবে না, বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমাদের টোটাল লার্নিং টাইম যদি বলি, আমি 120-30 ঘন্টা হলেই হয়ে যাবে টোটাল এক টার্মের জন্য। ফেস টু ফেস ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 42টা, সাথে হচ্ছে 8টা টিউটোরিয়াল গুলো 42-এর মধ্যেও থাকতে পারে, কিছু হয়তো বাইরেও যেতে পারে। ইন্ডিপেন্ডেন্ট লার্নিং বাসায় 70 ঘন্টা যদি টোটাল পড়ো তাহলেই হয়ে যাওয়ার কথা। 70 ঘন্টা মানে আমি ধরে নিলাম তুমি 70 দিন পড়াশোনা করছো, মানে হচ্ছে তোমার 2.5 মাস, মানে ধরে নিলাম শুক্র শনি বাদ দিলে 3 মাস, মানে আমাদের অলমোস্ট পুরো সেমিস্টার। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। ডেইলি 1 ঘন্টা করে পড়লে এর বেশি আসলে পড়ার নাই। আমরা যদি ডেইলি 1 ঘন্টা আমরা কেউই পড়ি না বলতে গেলে একটা পার্টিকুলার সাবজেক্ট, কিন্তু এক্সপেক্ট করবো যে তোমরা পড়বে। আমরা এখান থেকে কি জানতে পারবো? ট্রান্সফারেবল স্কিল কি, ক্রিয়েটিভ এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, ইন্টারপ্রিটেশনাল স্কিল এন্ড প্রবলেম সলভিং স্কিল, এই স্কিলগুলোকে আমরা ডেভেলপ করব। কিভাবে আমি তোমাদের সাথে কমিউনিকেট করব, মেথডস অফ ডেলিভারি হবে লেকচারস, টিউটোরিয়ালস, অ্যাক্টিভ লার্নিং এন্ড কোঅপারেটিভ লার্নিং। অ্যাক্টিভ লার্নিং কি, কোঅপারেটিভ লার্নিং কি, এগুলো তোমাদের উপরে ওই যে একটা লেকচার দেওয়া হয়েছিল না, মনে হয় বজলুর স্যার মনে দিয়েছিলেন, সেখান থেকে আমরা জানবো। অলরেডি জানি যে আমরা পার্টিসিপেট করব, আমরা গ্রুপ ওয়ার্ক করবো, সবকিছু করে আমরা শিখবো। আমি আসতেছি, সবকিছু আমার এই কোর্সে থাকবে, গ্রুপ ওয়ার্ক থেকে শুরু করে পোস্টার, প্রেজেন্টেশন, সবকিছু আছে। অ্যাসেসমেন্ট 30%, 70% অ্যাজ রেগুলার, লাস্ট টাইমের মতো হবে না, যদি অনলাইনে হচ্ছে, কিন্তু আগের মতো 20%-এ চলে যাবে আমরা জানি, এবং অ্যাটেন্ডেন্স 10%-এ থাকবে। আর টার্ম ফাইনাল 70%-এ হবে। টার্ম ফাইনাল হচ্ছে অন ক্যাম্পাসে হবে, এটা আমরা সবাই জানি।
এটা অফসাইট হবে না, অনলাইন হবে না, এটা ক্যাম্পাসে হবে। ক্লাস জবই শুরু হোক না হোক, টার্ম ফাইনাল পরীক্ষা অনলাইনে হবে, এখন পর্যন্ত তাই ডিসিশন। এবং এই কোর্সের অংশ হিসাবে আমি 17টা গ্রুপ করবো তোমাদেরকে। 16টা বা 17টা গ্রুপ করা হবে, প্রতিটা গ্রুপে ম্যাক্সিমাম 3 জন করে থাকবে, তোমাদেরকে একটা করে কাজ দেওয়া হবে। সেই টাস্কটা হচ্ছে কি, একটা ক্যাটাস্ট্রফিক ফেলিওর অকার্ড ইন 3 ইনসিডেন্টস এন্ড এক্সপ্লেনেশন। ভিন্ন রকম ইনসিডেন্ট হয় না, আমরা ওই যে টাইটানিক কথা তো আমরা সবাই জানি, তাই না? এইরকম ভিন্ন রকম আমাদের ইনসিডেন্ট জানি। আরেকটা জানি লিবার্টি শিপ, এগুলো আমরা সবাই পড়েছি, এটা আমাদের 1-1 এর কোর্সে আমরা পড়েছি, বা এমনি অনেকে আমরা জানি। তো সেইগুলোর উপরে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিতে হবে, একটা পোস্টার প্রেজেন্টেশন তৈরি করতে হবে। যদি বইয়ের যদি খোলা হয়, তাহলে আমরা সেটা হচ্ছে 8 নম্বর সপ্তাহে বুধবার 3টা এমএমই সেমিনার রুমে করব। আর যদি বইয়ের যদি তখন যদি অনলাইনে থাকি আমরা, তাহলে আমরা অনলাইনে প্রেজেন্টেশন করব। এবং একটা রিপোর্ট সাবমিট করতে হবে, রিপোর্টের ফরম্যাট আমি দিয়ে দেবো আমাদের থিসিস স্টাইলে। আমাদের 20-30 পেজের 10 থেকে 15 পেজের একটা আমরা রিপোর্ট সাবমিট করতে হবে ইন্ডিভিজুয়ালি, সেটার উপরে মার্কস থাকবে। এবং এটা কম্পালসারি, সবাইকে সাবমিট করতে হবে। যদি মনে করো কেউ যদি সাবমিট না করো, তাহলে তাহলে সে হচ্ছে ওইটাতে মানে প্রেজেন্টেশন ভাইবা থেকে শুরু করে সবকিছু 0 পাবে, মানে কোন একটা কম্পোনেন্ট বাদ দিতে পারবে না। আরো আরো একটা যেটা হচ্ছে যে, কোনো ধরনের, আমি এটা প্লেজারিজম সফটওয়্যারে চেক করব, কোনো ধরনের প্লেজারিজম যেন না থাকে, কারোর থেকে কারোটা কপি করা, এগুলো যেন না থাকে। তো তোমরা যদি 50 জন হও, 51 জন হও বা 47 জন হও, সবারটাই আলাদা থাকতে হবে, ডিফারেন্ট হতে হবে, সবারটা ডিফারেন্ট, কারোর সাথে কারো মিল থাকবে না। হ্যান্ড আউট আমি তোমাদেরকে সব একদম হ্যান্ড আউট দিয়ে দেবো, তোমাদেরকে কোনো কিছু করা লাগবে না, আমি পিডিএফ করে করে সব দিয়ে দেবো। কিছু রেফারেন্স বই আমি প্রেফার করি। আমি বলবো যে এই বইটা, ডিটারের এই বইটা, মেকানিক্যাল মেটালার্জি, উনি জাস্ট লাস্ট ইয়ার মারা গেছেন, দূর আমার মনে পড়ে 6 মাস আগে হয়তো উনি মারা গেছেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ইন মেটালার্জি, ঠিক আছে? জিই ডিটার মেকানিক্যাল মেটালার্জির এই বইটা তোমরা অরিজিনাল কপি এখনো হয়তো পাওয়া যায়, আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, পাওয়া যায়, বা তোমরা বললে ওরা অনেক সময় এনেও দেয়। এই বইটা আমার মতে সবার কাছে থাকা উচিত, নিজের পার্সোনাল কালেকশনের থাকার মতো একটা বই। এমএমির কোনো বই তো এখন পর্যন্ত কালেকশনের নাই, আছে কারো? রোমান শেখ, তোমার কালেকশনে কোনো বই আছে জি মেটালার্জির? স্যার। জি কোন স্যার, বইটা আছে আছে? স্যার। স্যার কিসের, ক্রিস্টালের? জোরে কথা বলো। স্যার এই থার্মোডাইনামিক্স এর বইটা আছে স্যার, আর থার্মোডাইনামিক্স এর ক্রিস্টালোগ্রাফি। বইটা আমি বলছি না, আমাদের নিজের দেওয়া বই না, আমি বলছিলাম যে বাইরের পাবলিশ করা বুক আর কি। আমরা তো আমাদের মনে করো থার্মোডাইনামিক্স এর বই হয়তো ও বজলুস স্যার একটা, সেটা না। জি আমি বলতে চাচ্ছিলাম যে মানে এরকম বাইরে যে আমরা যেসব বই, যেগুলো টেক্সট বুক, ওরকম কোনো কিছু তোমাদের আছে আছে কিনা তোমার? স্যার, ক্যালিস্টারের একটা বই আছে স্যার। তুমি চিন্তা করো, তুমি 2টা বছর পার করে দিয়েছো, তোমার কালেকশনে মাত্র একটা বই। তো আমাদের আমি বলবো যে ডিটারের এই বইটা এখন না হোক, 1 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এই বইটা কালেকশনে রেখে দিবে। যদি বাইরে যাও, যদি যে যখন মাস্টার্স করে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে গেলে একটা পরীক্ষা দিতে হয়, তো তখন দেখবা যে ডিটারের বই থেকে প্রচুর পরীক্ষা আছে, যদি আমেরিকা কানাডা যাও আর কি, অস্ট্রেলিয়া যাও। হালান বেকন একটা বই, এই বই থেকে আমি অনেক কিছু কপি পেস্ট করি। আমি একটা যেটা হ্যান্ড আউট যেটা দেবো, আমি ওখানে থাকবে, আমি বেসিক্যালি এটা বিভিন্ন জায়গা থেকে নিয়ে কপি পেস্ট করেই আমি একটা হ্যান্ড আউট তৈরি করেছি। মেনলি এই কয়টা বই এবং টোটাল 12-13টা বই মিলিয়ে আমি ওগুলো তৈরি করি। আমার নিজস্ব কোনো মতভেদ বা কোনো কিছু দেওয়া না, যেগুলো জাস্ট হচ্ছে ওখানকার ইনফরমেশন গুলো আমি কপি পেস্ট করে একটা বই আকারে তুলে এনেছি, যেন তোমাদেরকে কষ্ট কম করতে হয়। তারপর হচ্ছে হার্জবার্গের একটা বই আছে, এটাও একটা এক্সেপশনাল বই, কালেকশনে থাকার মতো। তা হালান বেকনেরটাও, এটাও খুবই, এগুলো সবই হচ্ছে খুবই নাম করা বই। এগুলো হচ্ছে এই ক্রিস্টাল ডিফারেন্স ডিফরমেশন ফ্র্যাকচারের, এটা হচ্ছে এভরিথিং, ক্রিস্টাল ডিফারেন্স ডিফরমেশন ফ্র্যাকচার সবকিছু এটার মধ্যে আছে। হালান বেকন মেইনলি হচ্ছে শুধু ডিসলোকেশনের জন্য, হার্জবার্গ হচ্ছে ফ্র্যাকচার ডিফরমেশন ডিসলোকেশন এভরিথিং। মেয়ারসন চাওলা হচ্ছে মেকানিক্যাল বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালস, এটা আরেকটা বই যেখান থেকে হচ্ছে ফ্যাটিক, ফ্র্যাকচার, ক্রিপ, ডিসলোকেশন এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। আর রিড হিলের বই, রিড হিলের তোমরা হয়তো নাম নাও শুনে থাকতে পারো। এই যে রিড হিল, তারপর হচ্ছে হার্জবার্গ, হাল বেকন, ডিটার, এরা হচ্ছে মেটালার্জির পায়োনিয়ার সব। তার ফিজিক্যাল মেটালার্জি প্রিন্সিপলস, এই বইটা খুবই জনপ্রিয় ছিল। আমরা মেটালার্জি সম্পর্কে আসলে আমরা কি জানি, মেটালের হিস্ট্রি আমরা কি জানি? আমরা কি কানের নাম জানি? আমাদেরকে এগুলো জানতে হবে। আমাদের মেটালার্জি আমরা পড়ছি, মেটালার্জি সম্পর্কে আমাদের কি আছে না আছে সেই জিনিসগুলো আমাদেরকে জানা থাকতে হবে। তো লেকচার ফরম্যাট
আমাদের টোটাল হচ্ছে আমাদের 42টা লেকচার থাকবে। 42টা লেকচারের মধ্যে আমাদের হচ্ছে প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স, কোর্সের অবজেক্টিভ কি, কোর্স লার্নিং আউটকাম কি, সেগুলো আমরা জানবো। তারপর হচ্ছে আমরা শুরু করব হচ্ছে আমরা পয়েন্ট ডিফেক্ট দিয়ে। তারপর যদি আমরা যাই, আমরা শুরু করব হচ্ছে হ্যান্ড আউট। আমার চ্যাপ্টার ভাগ করা আছে, চ্যাপ্টার 1 2 3 এরকম। প্রথম হচ্ছে আমরা পয়েন্ট ডিফেক্টস করব। পয়েন্ট ডিফেক্টস, স্ট্যাকিং ফল্ট, টুইন বাউন্ডারি, ভলিউম ডিফেক্টস, সেগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে আমরা ডিসলোকেশনে চলে যাব, বার্গার সেক্টর, বার্গার সার্কিট, টাইপস অফ ডিসলোকেশন, ডিসলোকেশন মোশন, ডিসলোকেশনের ক্লাইন, তারপর এফসিসি ডিসিসি হেক্সাগোনালের ডিসলোকেশন কি হয়, the elastic property, the forces on dislocation, energy of dislocation, interactions of dislocations, কিভাবে ডিসলোকেশন মাল্টিপ্লিকেশন হয়, ডিসলোকেশন সোর্স কি, ডিসলোকেশন কিভাবে পাইল আপ হয়, সেগুলো আমরা পড়বো। তারপর চলে যাবো বেসিক আমরা জানলাম, এরপর চলে যাবো আমরা স্ট্রেংথেনিং মেকানিজম, কিভাবে স্ট্রেংথেনিং হয়। আমরা স্ট্রেন হার্ডেনিং এর নাম শুনছি। ওই যে আমরা জি আমরা স্যার। হ্যাঁ, জি স্যার। আমরা যদি ইল পয়েন্টে যাই, মনে করো আমরা ইল পয়েন্টে গেলে কি হয়, ইল পয়েন্টের উপরে তারপরে ইউটিএস পর্যন্ত কি ধাম করে বেড়ে যায় না, আস্তে আস্তে বাড়তে থাকে না? জি স্যার। এটাকে কি বলে? কৌশিক মুখ বন্ধ করো, আরেকজনের কাছ থেকে শুনি। অপূর্ব, অপূর্ব কুমার সরকার। ইয়েস স্যার। ইয়েস স্যার না, একটু কথা শুনি। আচ্ছা দাঁড়াও, আমি 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 শেয়ারটা স্ক্রিন শেয়ারে যাই, আমি স্ক্রিন স্ক্রিন ফুল শেয়ার করি। এই যে যদি আমরা একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ, যদি কি হলো, দাঁড়াও, কেন এটা কাজ করছে, একটা মিনিট। একটু ওয়েট করো তো, এটা কি সমস্যা হলো বুঝতেছি না। আচ্ছা তোমরা একটু হোল্ড। দেখা যাচ্ছে? আচ্ছা আমি এটা বেরিয়ে আসতেছি। আচ্ছা এটা মনে হচ্ছে মেইন স্ক্রিনে নিয়ে আসছে। এই যে যদি আমরা একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ দেখতে পাচ্ছ না সবাই, এই এটা যদি কার্ভ হয়, আমরা ইয়েল্ড পয়েন্টটা কোথায় হবে? এই জায়গায় ইয়েল্ডিং হয় না? জি স্যার। এইটুকু পর্যন্ত তো আমাদের স্ট্রেট লাইনের মতো করে আসলো, ঠিক না? স্ট্রেট লাইন আসলো। এখান থেকে এই যে যখন উপরে উঠতেছে, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের ইউটিএস, তাই না? এই জায়গাটাতে আমাদের কি হচ্ছে? স্ট্রেন হার্ডেনিং বলি না আমরা? যত স্ট্রেন বাড়ছে, স্ট্রেন যত বাড়ছে তত কি হচ্ছে, আমাদের স্ট্রেসও তত বাড়ছে। এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেন হার্ডেনিং। এটাকে আমরা জানি।
এই যে স্ট্রেন হার্ডেনিং যে হচ্ছে, এই যে আমাদের যে স্ট্রেন হার্ডেনিং যেটা হচ্ছে সেটা নিয়ে আমরা কিভাবে হয় কেন হয় সেই জিনিসগুলো আমরা দেখবো, যে ডিসলোকেশনের সাথে এটা কি সম্পর্ক সেগুলো আমরা পড়বো, ঠিক আছে। স্ট্রেন হার্ডেনিং এর মাধ্যমে হচ্ছে, বাউন্ডারি স্ট্রেন্থেনিং এর মাধ্যমে হচ্ছে, সলিড সলিউশন স্ট্রেন্থেনিং, এটা তো আমরা অ্যাটলিস্ট জানি সবাই। সলিড সলিউশন স্ট্রেন্থেনিং আমরা জানি না, জি স্যার। সাবস্টিটিউশনাল হতে পারে, ইনস্টিটিউশনাল হতে পারে, ইন্টারস্টিশিয়াল হতে পারে, সেই জিনিসগুলো আমরা জানি, সেটা আমরা দেখবো। তারপর প্রেসিপিটেটের মাধ্যমে হার্ডেনিং হয়। প্রেসিপিটেশন হার্ডেনিং তো আমরা তো প্রেসিপিটেশন তো অলরেডি আমরা পড়ে আসছি। আমরা আমাদের যে আমরা সেখানে প্রেসিপিটেশন হার্ডেনিং আমরা পড়ে ফেলেছি না। আমরা ফেজ ডায়াগ্রামে আমরা কি দেখেছি, যদি আমাদের এরকম হয় ফেজ ডায়াগ্রাম আমাদের কি থাকে, প্রেসিপিটেশন হার্ডেনিং কখন হয়, এই যে যদি আমাদের একটা মনে করি ইউটিলিটি এরকম যদি হয়, এই যে আমাদের যে সলভাস লাইন, যেটা সলভাস লাইন, হ্যাঁ সলভাস লাইন, এই লাইনটাতে এটা যখন কাট করলো এই জায়গাটা আমাদের প্রেসিপিটেট তৈরি হচ্ছে না, হ্যাঁ জি স্যার। এটা এটা এই পয়েন্টের আগে, এটা যদি এ পয়েন্ট হয়, হ্যাঁ ম্যাক্সিমাম সলিবিলিটি, ম্যাক্স সলিবিলিটি হয়, এর আগের যে অ্যালয়গুলো আছে এগুলো আমাদের সব সলিউশন অ্যালয়, তাই না। এই সলিউশন অ্যালয় গুলোকে যখন এই সলভাস লাইনটাকে কাট করবে, তারা এই জায়গাটাতে কি হবে, তখন তারা প্রেসিপিটেট করবে, প্রেসিপিটেট তৈরি হলো, তাই না। এই প্রেসিপিটেট গুলো একদম ছোট ছোট হতে পারে, ন্যানো সাইজ হতে পারে, আবার এগুলো হতে পারে এরকম বড় বড় হতে পারে, এগুলো এরকম লম্বা হতে পারে, এরকম সার্কুলার হতে পারে, এরকম নানান রকমের ব্লকই হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেগুলোর উপর নির্ভর করবে যে আমাদের কি ধরনের স্ট্রেন্থেনিং হচ্ছে, সেই জিনিসগুলো আমরা এখানে করবো। তারপর হচ্ছে স্ট্রেস স্ট্রেন কি, ইল্ড ক্রাইটেরিয়া কি, আমরা সেগুলো একটু দেখবো। দেখার পরে আমরা চলে যাবো ফ্র্যাকচার সম্পর্কে আমরা জানবো, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া, কিভাবে ফ্র্যাকচার হয়, ডাক্টাইল ব্রিটল, এগুলো কিভাবে হচ্ছে, কাপ এন্ড কোন স্ট্রাকচার। আমরা যখন, তোমরা কি খেয়াল করেছো এই যে 2-1 যে সেশন করছো, যখন একটা রডকে তোমরা যখন টেনসাইল টেস্ট করেছো আর একটা ব্রিটল ম্যাটেরিয়ালকে যখন টেনসাইল টেস্ট করেছো, দুটো পার্থক্য কি খেয়াল করেছো? জি স্যার। ব্রেকিং সারফেসটা স্যার আলাদা। কার কাছ থেকে শুনবো, নতুন কারোর কাছ থেকে শুনি। স্যার ফ্র্যাকচার সারফেসটা আলাদা স্যার। যেমন টেনসাইল, যদি টেনসাইল ম্যাটেরিয়াল হয় তাহলে হচ্ছে বল এন্ড সকেট টাইপের ফ্র্যাকচার সারফেস হয়, আর ব্রিটেল ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে রাফ সারফেস, ফ্ল্যাট এরকম। আচ্ছা, বল এন্ড সকেট এই টার্মটা অবশ্য আমি 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 আমার নিজেরই শুনলাম, কাপ এন্ড কোন, হ্যাঁ সরি স্যার, কাপ এন্ড কোন। যেটা হচ্ছে ডাকটাইল হলে যদি ডাকটাইল হয় তাহলে হচ্ছে আমাদের কাপ এন্ড কোন হয়, আর ব্রিটল হলে আমাদের মোটামুটি একটা শাইনি, একটা একদম কোনো ধরনের রাফ, যেমন একটা সুন্দর একটা শাইনি একটা ফেজ আমরা পাই যদি ব্রিটল হয়। তখন ডাকটাইল, তখন ব্রিটল, এগুলো আমরা সবই পড়বো, দেখবো, জানবো, আমরা পরে পরে আস্তে আস্তে এগুলো আমরা সবকিছু জানবো, ঠিক আছে। তো গেল এটা যদি যায়, ঠিক আছে। তারপরে তারপরে হচ্ছে আমাদের, তারপরে গেল ফ্র্যাকচারের পরে, তারপর হচ্ছে আমরা ফ্যাটিক পড়বো। ফ্যাটিকের আমরা নাম জানি, ফ্যাটিক আমরা জানি কি ক্লান্তি, তাই না। আমরা ফ্যাটিক কি জিনিস সেগুলো সম্পর্কে আমরা জানবো, ওই কোর্সে পড়বো। ফ্যাটিকের লাইন, এসএন কার্ভস কি, ফ্যাটিক ক্র্যাক কিভাবে হয়, সবকিছু আমরা জানবো। তারপর হচ্ছে ক্রিপ, লাস্টের পর ক্রিপ হচ্ছে হাই টেম্পারেচার ফ্যাটিক বলতে পারো। হাই টেম্পারেচারের কি আস্তে আস্তে করে ডিফর্মেশন হয়, ওই যে টারবাইন ব্লেড ফেল করে, ফ্যাটিকে ফেল করে, ক্রিপে ফেল করে, যেগুলোতে হাই টেম্পারেচার ইনভলভ, সেখানে এরকম এরকম ফেল ঘটতে পারে। সময়ের সাথে সাথে আস্তে আস্তে আমরা ডিফর্মেশন, কারণ আমরা জানি কি মেটালের স্ট্রেংথ, যত তুমি রুম টেম্পারেচারের স্ট্রেংথ যদি 500 মেগাপাস্কেল পাও, টেম্পারেচার বাড়ালে স্ট্রেংথ কি হবে, বাড়বে না আরো, না কমবে? কমবে স্যার। আচ্ছা, কাকে জিজ্ঞাসা করবো? রোল 43, নাজিয়া জাসমিন। Yes, sir. টেম্পারেচার বাড়ালে কি স্ট্রেংথ বাড়বে না কমবে ইন জেনারেল মেটালে? Temperature বাড়লে strength বাড়বে। ভেরি গুড। তারপরে আসি রোল 41, অপূর্ব কুমার, অপূর্বকে তাকে জিজ্ঞাসা করেছি। রোল 40, উৎসব বিন বাড়ি। ইয়েস স্যার। বলো তো টেম্পারেচার বাড়লে স্ট্রেংথ বাড়বে না কমবে? কমার কথা তো স্যার, টেম্পারেচার বাড়লে স্যার স্ট্রেংথ কমবে। কমবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। উৎসব বিন, তোমার নামে মনে হয় উৎসব আর বিন একসাথে লেগে গিয়েছে মনে হয়, তুমি এটা এগুলো কারেকশন করে নিও কিন্তু, যদি ম্যাট্রিক ইন্টারের সাথে মিল রাখতে চাও, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরে কিন্তু পাস করার পরে দৌড়াদৌড়ি করার থেকে আগে করে নাও, যদি কোনো ই থাকে। সবার জন্য এটা বললাম, তোমাদের নামে যদি কারো অনেক সময় হয় কি বুয়েটে অ্যাডমিশন টেস্টের সময় হয়তো নামটা
ডাকনাম সহ লিখে দিয়েছো বা অন্য কিছু করেছো যেটা তোমার এসএসসি বা ইন্টারমিডিয়েটের সাথে মিলে না, বা কোনো কারেকশন যদি করতে চাও স্টুডেন্ট থাকা অবস্থাতে কারেকশন করে নাও। পাস করার পর এটা অনেক কষ্টকর হয়ে যাবে, কারণ ফোর্থ ইয়ার উঠলে অনেক হয়তো পাসপোর্ট তৈরি করতে যাবে বাইরের জন্য, সেগুলোর আগেই যা যা ঝামেলা সব মিটিয়ে ফেলো নামে। আচ্ছা, রোল সাফায়েত, রোল 11। রোল 11 না, আমি আমি কয়েক, আচ্ছা না, রোল 14 নাহিয়ান। জি স্যার। বলো, স্ট্রেংথ বাড়বে না কমবে? স্যার ঠিক বলতে পারতেছি না। কেন বলতে পারতেছো না? আসলে স্যার মানে মাথায় আসতেছে না আর কি। হ্যাঁ, রোল 14, তুমি কি রোল জি 14? স্যার। জি স্যার। ইন্টারেস্টিং। এবার রোল 16 বলো তো একটু। স্যার কমবে স্যার। কেন কমবে? স্যার ওই যে অ্যাটম গুলোর ডিস্টেন্স হয়তো বেড়ে যাবে স্যার। রোল 16। এবার রোল 19। রোল 19, 19 সাজ্জাদ, আমি স্যার শুনতে পাচ্ছেন স্যার? জোরে বলো, শোনা যায় না। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা ঠিক আছে, এমবিএন সাউন্ড আসছে তো, ঠিক আছে, সমস্যা নাই, আমি পরের জন্য দেখাচ্ছি। রোল 21। রোল 21। জি স্যার আছি। হ্যাঁ বলো। স্ট্রেংথ কমবে কমবে কারণ স্যার ওই যে মেটাল রোল 22, ঠিক আছে, থ্যাংক ইউ। রোল 22 কারণটা বলো তো কেন কমবে? স্যার অ্যাটম গুলার ডিস্টেন্স আর বাড়বে, এটাই তো হওয়ার কথা স্যার। অ্যাটমের ডিসটেন্স বাড়বে? অ্যাটমের ডিসটেন্সের সাথে কি সম্পর্ক? স্ট্রেংথের কি সম্পর্ক? স্যার টেম্পারেচার বাড়লে যদি অ্যাটমের ডিস্টেন্স বাড়ে তাহলে স্যার মানে আমি যখন প্রেসার ইয়া দিব তখন স্যার মানে ইজিলি স্যার এটাকে ইয়া করতে পারবো, আমি মানে ভাঙতে পারবো বা ইয়া করতে পারবো। রোল 26। জি স্যার। ও অ্যাটমের ডিসটেন্সে কি বলতেছে, তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, হচ্ছে অ্যাটমের ডিসটেন্স, নিজেদের মধ্যে ডিসটেন্স বেড়ে যাবে স্যার। বেড়ে গেলে জিনিসটা ক্র্যাক করতে স্ট্রেংথ কম লাগে। কোথায় শিখছো এই জিনিস? জি স্যার। অ্যাটমের তোমার টেম্পারেচার বাড়লে অ্যাটমের ডিসটেন্স বেড়ে যায়, বেড়ে গেলে তোমার স্ট্রেংথ কিভাবে কমে যাবে? আচ্ছা, এই কোর্সে আমরা এগুলো দেখবো, করবো আমরা, সামনে আরো সময় আছে আমাদের, আমরা সেটা আমরা দেখবো। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, এটা গেল, তারপর ক্রিপ। আচ্ছা, ক্রিপ হলো, হ্যাঁ, ক্রিপের পরে এখন আসি আমাদের যে প্রোগ্রামের কিছু আউটলাইন থাকে। এই 12টা আউটকাম আছে। এই 12টা পয়েন্ট তোমরা অলরেডি জানো না? ইঞ্জিনিয়ারিং নলেজ আমরা ডেভেলপ করা, আমাদের এই মেটালার্জি যে কোর্স আমরা যে পড়ছি ডিগ্রিটা, ইঞ্জিনিয়ারিং নলেজ আমরা অ্যাপ্লাই করব, প্রবলেম অ্যানালাইসিস করব, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অফ সলিউশন, ইনভেস্টিগেশন, মডার্ন টুল ইউজেস, ইঞ্জিনিয়ার এন্ড সোসাইটি, এগুলো তোমরা জানো না? এনভায়রনমেন্ট এন্ড সাস্টেনেবিলিটি, এথিক্স। এথিক্স আমাদের ডেভেলপ করতে হবে, যাদের এথিক্স এর আমাদেরকে 1 থেকেই একটা জিনিস, আমরা ইঞ্জিনিয়ার হব, আমাদের ইঞ্জিনিয়ার আমাদের এথিক্স ডেভেলপ করতে হবে। এথিক্স ডেভেলপ করা মানে হচ্ছে যে আমরা গ্রুপ তৈরি করে আমরা পরীক্ষা খাতায় নকল করবো না, দেখাদেখি করবো না, সেটাও এথিক্স এর পার্ট, ঠিক আছে? তো তারপর হচ্ছে আরেকজনের কাছে জেনে লিখবো না, নিজে যা জানি সেভাবে করে করবো, সেগুলো সবই হচ্ছে এথিক্স এর পার্ট। এথিক্সটা আমাদের ডেভেলপ করাটা জরুরি, ঠিক না? এথিক্স ডেভেলপ না হলে এমন হতে পারে আমরা একসময় দেখা গেলো যে আমরা ওই যে দেখাদেখি করলাম, পরে আমরা দেখা গেলো যে বুয়েট থেকে আমরা 1 টার্ম 2 টার্মের জন্য বুয়েট আমাদের সাসপেন্ড করলো, তখন কি হবে? আমাদের পড়াশোনাটা সব নষ্ট হয়ে যাবে না, স্পিরিটটা সব শেষ হয়ে যাবে না? তো আমাদের এথিক্স ডেভেলপ করাটা আমাদের জরুরি। বাসাতেও বাইরেও সব জায়গাতেই আমরা মিথ্যে কথা বলবো না, আমরা দুষ্টু কাজ করব না, আমরা যতটুকু পারা যায় আমরা অনেস্টলি থাকার চেষ্টা করব। কারণ তোমরা জাস্ট স্টুডেন্ট অবস্থা অনেস্ট না থাকতে পারার কোনো কারণ নেই। আমি একটা জিনিস নকল করলাম, নকল করে আমি সেটা তুলে দিলাম, কিন্তু আবার ওদিকে আমি একটা প্লেজারিজম স্টেটমেন্ট তোমার কাছে নিলাম, সেখানে তুমি সাইন করে দিলে। কিন্তু তুমি সাইন করার আগে তোমাকে একটু চিন্তা করা উচিত, আমি কি এটা আসলে সাইন করতে পারতেছি? কারণ আমি দেখতেছি, তাহলে যদি আমি এটা সাইন করে আমি না দেখি, যতটুকু পারি নিজে করি, ঠিক না? ইন্ডিভিজুয়াল এন্ড টিম ওয়ার্ক শিখতে হবে, কমিউনিকেশন ডেভেলপ করতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স, লাইফ লং লার্নিংটাকে আমাদেরকে
লাইফ লং লার্নিং, সবার আগে থাকবে এথিক্স। কিভাবে এথিক্স ডেভেলপ করতে হয় আমাদের জানা থাকা উচিত। আমরা জাস্ট 2 পাস করে আসলাম, আমরা চেষ্টা করব আমাদের এথিক্সটা যেন আমাদের স্ট্রং হয়। এথিক্স নিয়ে যদি সমস্যা থাকে আমরা আসলে বেশি দূর যেতে পারবো না, এটা সবার বেলায় সত্য। তো এটা হচ্ছে আমাদের আজকের আমাদের এখন পর্যন্ত আমাদের মেইন পড়াশোনা আজকে হলো। আমি একটু তোমাদের সাথে একটু পরিচিত হব, এটা হচ্ছে কালকে তোমাদের সাথে একটু পরিচয় হব আর একটু শুনবো। আর মেইনলি আমার সবার কথা হচ্ছে এথিক্স, এবং সেই হিসাবে তোমাদের কাছ থেকে আমি তোমাদের একটা আমার থাকবে আগামী তোমাদের আমার ক্লাস কালকে 9টায়, বুধবারে হচ্ছে সরি মঙ্গলবার মনে হয় হচ্ছে 11টা বা 12টা মনে দিয়েছি, ভুলে গেছি। তোমাদের মঙ্গলবারে যেদিন ক্লাস সবাইকে জাস্ট, আচ্ছা না এটা আমি তোমাদের এই ক্লাসে না, তোমাদের তো কমিউনিকেশন টেকনিকও আমি পড়াবো কালকে 2:30 থেকে। কমিউনিকেশন টেকনিকে তোমাদেরকে নেক্সট উইকে যেটা হবে, সেকেন্ড উইকে একটা প্রেজেন্টেশন থাকবে সবার এথিক্স এর উপরে। এথিক্স কি, একজন স্টুডেন্টের এথিক্স কেন জরুরি সেগুলোর উপর প্রেজেন্টেশন থাকবে, সবাইকে প্রেজেন্ট করতে হবে। তো সেভাবে করে তোমরা প্রিপারেশন নিবে। তো আর যেটা হচ্ছে কালকে সকালে মনে হয় 9টায় ক্লাস, কালকে সকালে তোমাদের সাথে আমার কথা হবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা এখন লিভ নিতে পারো, তোমরা লিভ নিলে আমি অফ করে দেবো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা এখন জিজ্ঞাসা করে নিতে পারো। কিছু জিজ্ঞাসা করার আছে? আমার নাম তো বলেছি, আমি রাশেদ। আমার সাথে মনে হয় তোমাদের এখন পর্যন্ত দেখা হয়নি, আমি যদ্দূর মনে পড়ে কৌশিককে হয়তো আমি দেখেছি, হয়তো কোনো নাম শিওর না। আর তোমরা রেজিস্ট্রেশন যাদের রেজিস্ট্রেশন করে ফেলো, করে তোমাদের অ্যাডভাইজারদের সাথে যোগাযোগ করো। আমার কোনো অ্যাডভাইজার যদি থেকে থাকো তোমরাও করে আমাকে, আমি চেক করব, যদি লেট হয় আমাকে ইমেল করে জানিয়ে দিও। আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, এনি কোশ্চেন। আসলে প্রথম ক্লাস আমরা আজকে ওপেন, যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু থাকে তোমরা জিজ্ঞাসা করো আমাকে। স্যার কালকে দুপুরে ল্যাবটা হবে? হ্যাঁ হবে। আর স্যার আমাদের কি মানে প্রতি উইকে ক্লাস হবে ওই ল্যাবের? ওটা 0.75 তো ওই জন্য জিজ্ঞেস করতেছিলাম। প্রতি সপ্তাহে ক্লাস হবে, প্রতি সপ্তাহে ফুল সবাইকে প্রেজেন্ট থাকতে হবে। আমি যতবারই নেই, আমি এই কোর্সটা মাঝখানে 1.5 বছর নেই, আমি সবসময় একদম 14 সপ্তাহ ক্লাস হবে, প্রতি সপ্তাহে সবাইকে থাকতে হবে। হয়তো 2-1 সপ্তাহ তো বাদ দিতে পারি, জানাবো, কারণ এই কোর্সটা একটু ডিফারেন্ট টাইপের কোর্স, তো এখানে ফুল অ্যাক্টিভিটি লাগে। সেজন্য হচ্ছে টানা 2.5 ঘন্টা না করে আমরা হয়তো 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে আমরা প্রতি সপ্তাহে করবো। আর কারো কোনো কোশ্চেন? রোল 28। Yes, sir. কি নাম তোমার? Sir, মোহাম্মদ আসিফুর রহমান। আচ্ছা, কোনো কিছু জিজ্ঞাসা করার আছে তোমার? না স্যার। আমার এই কোর্সের নামটা বলো তো, কোর্সের নাম কি? আমরা যে কোর্সটা আজকে পড়লাম, শুরু করলাম। ক্রিস্টাল ডিফেক্টস, ফ্র্যাকচার। কাছাকাছি গেছো। আমাদের কোর্সটা হচ্ছে 3-1 ক্রিস্টাল ডিফেক্টস, ডেফর্মেশন এন্ড ফ্র্যাকচার, ঠিক আছে? রোল 27। Yes, sir. Yes, sir. Hello. কে তুমি? তোমার নাম বলো, তোমাকে একটু। উৎস দাস। আচ্ছা, তো তোমরা খেয়াল রাখবো, আমাদের কিন্তু আমি যে এরকম করে ক্লাসে কিন্তু আমি জিজ্ঞাসা করব, কথা বলবো, যার জন্য কোনো কোনো ক্লাস হয়তো একটু ক্লাস পড়াশোনা একটু কম হতে পারে, তো আমি ক্লাসে কিন্তু কথা বলতে হবে। হ্যাঁ, সবাইকে কথা বলতে হবে। তো আর একটু জোরে কথা বলতে হবে। যেরকম উৎস দাস, তোমার কথা আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি কি বলছো না বলছো। জোরে কথা বলতে হবে এবং প্রিপেয়ার থাকতে হবে। আর আমি যেটা হচ্ছে তোমাদেরকে টিমসে আমি সবকিছু পিডিএফ দিতে থাকবো। আমি বইয়ের চ্যাপ্টার আমি তোমাদের কখনো পিডিএফ আমি দেবো না, মানে টেক্সট বুকের রেফারেন্স বুকের চ্যাপ্টার, অ্যাকচুয়াল যে বই কপিটেড ইস্যু, তো ওগুলো তোমরা যদি তোমাদের মতো করে তোমরা কালেক্ট করে নিও। আমার যে হ্যান্ডআউট আমি যেগুলো দেবো, সেই হ্যান্ডআউট গুলো আমি তোমাদেরকে কপি দিয়ে দেবো, ওইগুলো পিডিএফ করে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। তো ঠিক আছে সবাই, যার কারো কোনো কোশ্চেন না থাকলে তোমরা লিভ নিতে পারো। ভেরি মাচ। হ্যাঁ বলো। আরেকটা কথা স্যার, বই কোন কোন একটা বা দুইটা ভালো হবে একটু যদি বলে দিতেন নাকি, রেফারেন্সের মধ্যে থেকে। একটা বই আমি তোমাদেরকে পুরো টাইম দিয়ে দেবো, একদম পুরো চ্যাপ্টার, ওইটা পড়লেই হবে। আর রেফারেন্সের জন্য হচ্ছে এক্সট্রা কতগুলো যে 5টা বইয়ের নাম দিয়েছি সেটা, আর বাকিটা পুরোটা আমি তোমাদেরকে হ্যান্ড আউট দিয়ে দেবো, কোনো কিছু করতে হবে না।
মানে হ্যান্ডআউট ওকে একদম স্যার, রিটেন হ্যান্ডআউট দিয়ে দেবো, আর লেকচার নোট যেগুলো সেগুলোর পিডিএফ দিয়ে দেবো, সবকিছুই পাবে তোমরা। তো যেটা বললাম খেয়াল রেখো, এই কোর্সে তোমরা যদি কোশ্চেন প্যাটার্ন খেয়াল করো, লাস্ট ইয়ারের কোশ্চেন তোমরা যদি দেখো, কোশ্চেন কিন্তু রেগুলার কোশ্চেন না। আমি কিন্তু ইয়েস নো ভেরি গুড কোশ্চেন দেবো না, যে আমি কোশ্চেন যে তোমার মনে করে দিলাম, আমি মেসেঞ্জারে বসে করে আমি অ্যান্সার দিয়ে দেবো, সেটা কিন্তু হবে না। কোশ্চেন কিন্তু ডিফারেন্ট টাইপের, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা সেভাবে করেই থাকবো। আর হচ্ছে আমরা সবাই এথিক্স ডেভেলপ করার চেষ্টা করি, এখনো সময় আছে আমাদের, ঠিক না? আমাদেরকে যদি স্ট্রং হতে হবে, আমরা এথিক্যালি আমরা যেন স্ট্রং থাকতে পারি, সেটা আমাদের সবার টার্গেট হওয়া উচিত, যে আমরা ভালো ছাত্র, আমরা ভালো ফ্যামিলি থেকে এসেছি, আমরা স্ট্রং হব। আমরা যদি নিজেরা মোরালি স্ট্রং না হই, দেশকে আগাতে পারবো না, ঠিক না? আমরা মোরালি স্ট্রং হতে হবে। আমি একজন দোকানদারকে 1 টাকা কম দিলেও সেটা কিন্তু আনএথিক্যাল। বাসের ড্রাইভারকে আমি যদি ভুল কথা বলে 1 টাকা কম দিই হেল্পারকে, কন্ডাক্টরকে, সেটাও কিন্তু আনএথিক্যাল। একইভাবে আমি যদি ফেসবুকে বসে আমি পরীক্ষা কোশ্চেন যদি কাউকে অ্যান্সার দিয়ে দিই, সেটাও আনএথিক্যাল, ঠিক আছে? এগুলো আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা লিভ দিতে পারো।